সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে কিছুক্ষণ পর শুরু হচ্ছে ছাত্রদলের সমাবেশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থানে যোগ দেন তারা। হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখর শাহবাগ এলাকা। এই সমাবেশ থেকে দেশ গঠনে ছাত্র সমাজকে সম্পৃক্ত করার পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে আনার গণতান্ত্রিক দাবি উঠে আসবে জানান ছাত্রদল নেতারা। রাজপথে হামলা মামলা শিকার হয়েছি, রাজপথে শ্রম দিয়েছি, রাজপথে গুলি খেয়েছি, টিয়ার শেলের সামনে আমরা বুক পেতে দাঁড়িয়েছি। তারুণ্য বান্ধব এবং ছাত্রছাত্রীদের নির্ভর এবং আগামী সুষ্ঠু ধারার যে রাজনীতি বা দেশ পরিচালনার 31 দফার উপর ভিত্তি করে এরকম কিছু বার্তার অপেক্ষায় দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সেই ভাবে সংগঠিত হয়ে বিপ্লব সংগঠিত করে ওই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে এই বাংলাদেশ থেকে। শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি, যা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেল 4টায়। বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশের স্থানে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। এই আয়োজনে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। নেতাকর্মীরা জানান 24 দফার ইশতেহারে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। তুলে ধরা হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের নানান দিক। এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চায় দলটি। জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা আজকের আমাদের এই সমাবেশটি সফল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ফেনী থেকে এসেছি। পুরো বাংলাদেশে পদযাত্রা শেষ করার পর আমরা দেশের জনগণের স্বতঃস্ফূর্ত আমরা সমর্থন পেয়েছি। সো আজকে দেশবাসীকে ধন্যবাদ জানানো, প্লাস আজকে ঐতিহাসিক 3 আগস্ট যেখান থেকে এই স্থানটি থেকে আমাদের এক দফার ঘোষণা হয়েছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি হবে, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, নাগরিকের মর্যাদা কি হবে, ন্যায্যতার ভিত্তিতে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে, কতটুকু সম্মান পাবে, সেই ঘোষণাটাই আজকে মূলত নাহিদ ইসলাম এই শহীদ মিনার থেকে ঘোষণা করবেন। দর্শক, রাজধানীর শাহবাগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শাহবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত করছি তাকে। সাইফুল, আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা এসেছেন কিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি তারা কথা বলবেন আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে জানাবেন শাহবাগ থেকে। ইতিমধ্যেই কিন্তু রাজধানীর শাহবাগে মোড়, সেই মোড়ে কিন্তু নেতাকর্মীদের পদচারণা মুখর হয়ে উঠেছে এবং কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। এবং আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকও। এবং ইতিমধ্যেই ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে আজকের যে সমাবেশটি, এই সমাবেশটি মূলত হচ্ছে 36 দিনব্যাপী যে বিএনপির কর্মসূচি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই অভ্যুত্থানকে স্মরণ করতেই আজকের এই সমাবেশ। এবং এই সমাবেশে অংশ নিতে আমি দেখেছি যে সকাল থেকেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা মিছিল এবং স্লোগানে এই শাহবাগ মোড়ে এসে সমবেত হয়েছে। এবং যারা সাধারণ কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলছেন বাংলাদেশে বর্তমানে যে একটি ষড়যন্ত্র চলছে, বিশেষ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ছাত্রদল অতীতের মতো এবারও ভূমিকা রাখবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শক্তিশালী সরকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে থাকবে এবং বিএনপির পাশে থাকবে এবং জনগণের পাশে থাকবে। এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তারা বলছেন আজকের এই ছাত্র জমায়েতের মাধ্যমে
তারা একটি রাজনৈতিক বার্তা দিতে চান যে আগামী দিনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় গণতন্ত্রকে নিয়ে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হয় তাহলে ছাত্রদল কিন্তু তাদের যে অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবে এবং ছাত্রদল অতীতের মধ্যেই তাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেই রাজনৈতিক চর্চা রাখবে। পাশাপাশি এই সমাবেশে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তারা জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, বিশেষ করে চলমান যে রাজনীতি চলছে সেই রাজনৈতিক ইস্যুতে তারা কথা বলবেন এবং ছাত্রদলের আজকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে পাশেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ রয়েছে, সে কারণে কিন্তু আসলে এনসিপির সমাবেশ থেকে একটি বড় আকারের সমাবেশ কিন্তু আজকে এখানে দেখানোর জন্য কিন্তু ছাত্রদল ইতিমধ্যেই তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে এবং দফায় দফায় কিন্তু তারা গত বেশ কয়েকদিন থেকে রাজধানী এবং রাজধানীর আশপাশের যে কলেজগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে তাদের কিন্তু প্রস্তুতি সভাগুলো হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু বলছেন এ যাবৎকালে বাংলাদেশের ছাত্রদলের যে সমাবেশগুলো হয়েছিল আজকে হচ্ছে সবচেয়ে বড় একটি সুনাম তারা কিন্তু দিতে চান। আমরা এখানে সরাসরি একটু কথা বলতে চাই ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঙ্গে। আমান, আপনারা তো বেশ কয়েকদিন থেকেই প্রস্তুতি নিয়েছেন আজকের এই সমাবেশটি সফল করার জন্য এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এখন দুপুর 2টা বাজে আমরা কিন্তু বিপুল সংখ্যক কিন্তু ছাত্রদের উপস্থিতি দেখতে পেরেছি এবং আপনারা আজকে কি আশা করছেন, কি সংখ্যক নেতাকর্মী হতে পারে? ধন্যবাদ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার সংগঠনগুলি রয়েছে, তার ভিতরে সর্বাগ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মৌলিক আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থী সহ দিক নির্দেশনা দেওয়া হবে, সেটা আজকে সমাবেশ থেকে দেওয়া হবে এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে যে শিক্ষাঙ্গনে গুপ্ত রাজনীতির চর্চা এবং আপনার ইন্টেনশনালি যে মবক্রেসি তৈরি করে আপনার শিক্ষার পরিবেশকে নষ্ট করার যে অপচেষ্টা, সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে সজাগ থাকা আহ্বান জানানো হবে এখান থেকে যে আর কোনো অপশক্তি যাতে গণতান্ত্রিক 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনো অস্থিতিশীলতা ইন্টেনশনালি তৈরি করতে না পারে সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হবে এবং বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান যে নির্বাচনের স্বাদ বাংলাদেশের মানুষ উপভোগ করতে চায় সেই নির্বাচনটি যাতে নির্বিঘ্নে হয়, আর কোনো অপশক্তি যাতে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে না পারে সেই জন্য গণমানুষের নেতা জনাব তারেক রহমান মানুষকে সচেতন থাকার জন্য এখান থেকে আহ্বান জানাবেন। যেমনটা বলছিলেন জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্পাদক আমানুল্লাহ আমান, তারা আজকের এই সমাবেশের মাধ্যমে একটি বার্তা দিতে চান। সেই বার্তাটি হচ্ছে বাংলাদেশে আগামী কোনো ধরনের যদি ষড়যন্ত্র হয় নির্বাচন নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছাত্রদল কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজনৈতিকভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করবে। পাশাপাশি ছাত্রদলকে তারা নির্দেশনা দিচ্ছেন এই সমাবেশ থেকে গিয়ে যাতে বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য ছাত্ররা কাজ করেন, যারা প্রকৃত ছাত্র রয়েছে তাদেরকে নিয়ে যাতে এই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা হয়। চেয়ারম্যান তারেক রহমান যে সুরাজনীতির কথা বলছেন, যে গণতান্ত্রিক বাংলাদেশ সহনশীল বাংলাদেশের কথা বলছেন, সেই সহনশীল মানবিক বাংলাদেশ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। এদিকে বিকেলে এনসিপির সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মাজারুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাজার, শহীদ মিনারে এখন কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন এনসিপির নেতাকর্মীরা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সমাবেশ শহীদ মিনার, এই মুহূর্তে শহীদ মিনারের অবস্থা একটু ভিন্ন, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় নেতাকর্মী বা বিভিন্ন জেলা থেকে যারা নেতাকর্মী আসছিলেন তারা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেছেন, অর্থাৎ তারা যে বৃষ্টি যেখানে নেই সেখানে চলে গেছেন। এই মুহূর্তে যে তাদের মঞ্চের যে মূল অংশটি সেখানে দেখছেন যে পলিথিন দিয়ে ঢাকা বৃষ্টি হওয়ার কারণে। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রদর্শনী দেখানো হচ্ছে, অর্থাৎ এই প্রদর্শনীগুলো মূলত 24 জুলাই আন্দোলনের সরকার কতটা ঘাতক হয়ে কতটা নির্মমভাবে তারা এই আন্দোলন দমাতে চেয়েছিল সেগুলোর আমরা বিভিন্ন প্রদর্শনী দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখি যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে আজকের এখানে। যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হতে হবে, ভঙ্গুর অর্থনীতি থেকে কিভাবে বাংলাদেশকে নতুন অর্থনীতি, একটা শক্তিশালী অর্থনীতিতে নিয়ে আসা যায়, একই সাথে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, এবং জুলাই সনদ যেটির ভিত্তিতে মূলত তারা অনেক দিন থেকেই বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে আসছিলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং
কিভাবে বাস্তবায়ন হবে সেটি তুলে ধরতে হবে। একই সাথে তারা যেটি আজকে তুলে ধরবেন যে ফেসিবাদের পতন হলো, ফেসিবাদের যে কাঠামো সেই কাঠামো কিন্তু এখনো ভাঙা যায়নি। ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবেন। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি সরকারে আসে, তারা যদি ক্ষমতায় যায়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, জনগণ আসলে কি চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে সেটি কিভাবে তারা বাস্তবায়ন করবে। এবং নতুন বাংলাদেশে তারা বলছেন শুধুমাত্র এনসিপি না, কোনো দলই দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। কারণ যে স্বপ্ন এবং আশা নিয়ে মানুষ অভ্যুত্থান করেছে, বিশেষ করে গত বছরের 3 আগস্ট যে এক দফা ঘোষণা দেওয়া ছিল, সেই এক দফা ঘোষণা মানুষ যেভাবে যেসব কারণে তারা গ্রহণ করে নিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। এই জন্য তারা বলছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন সেটি এখনো পূরণ হয়নি, এই জন্য তারা এখনো মাঠ ছাড়েননি। তারা বলছেন যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষ দেখেছে সেটি বাস্তবায়ন করার জন্য তাদের আজকে এখান থেকে তারা কিছু দাবি দাওয়া তুলে ধরবেন। একই সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং সব রাজনৈতিক দল মিলে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেসব জিনিস মূলত প্রয়োজন সেই জিনিসগুলো আজকে এখানে তুলে ধরবে। একই সাথে আমরা বিগত 15 বছরে ক্ষমতার যে অপব্যবহার দেখেছি এবং রাষ্ট্র কিভাবে ফেসিস্ট হয়ে উঠেছে, যে কারণে মূলত রাষ্ট্র ফেসিস্ট হয়ে উঠেছিল, যারা এগুলো ব্যবহার করে এই বাংলাদেশের গণতান্ত্রিক বিশেষ করে স্বাধীনতার চেতনাকে তারা ধ্বংস করেছিল, সেই জিনিসগুলো তারা আজকে এখানে তুলে ধরবেন। একই সাথে তারা বলছেন জাতীয় নাগরিক পার্টি অনেক প্রত্যাশা নিয়ে, সাধারণ মানুষের প্রত্যাশা এবং নিজেরা প্রত্যাশা নিয়ে যে দলটি তারা গঠন করেছেন, সেই দলটি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই জিনিসগুলো তুলে ধরবে। তবে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবে না, এরকম হুঁশিয়ারি তারা কিন্তু দিয়ে রেখেছেন। সব মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ধরনের ইশতেহার দেওয়া দরকার, তাদের যে 24 দফার কথা তারা বলেছেন, সেই 24 দফায় গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে জিনিসগুলো থাকা প্রয়োজন সেগুলোই তারা তুলে ধরবেন। এবং এই জায়গায় বক্তব্য রাখবেন এনসিপির শীর্ষ নেতার। বেলা 4টায় আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হবে। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে এখানকার পরিবেশ, তবে তারা বলছেন ও দ্রুত সময়ের মধ্যে নেতাকর্মীরা তাদের সমাবেশস্থলে এসে পৌঁছাবেন। টিপু, এই ছিল আমার কাছে এখানকার যে শহীদ মিনারের মূল মঞ্চের যে অবস্থা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন ও সামরিক উর্দিপরে একটি দলের হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। রবিবার দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ মন্তব্য করেন। এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠকের জন্য ইসি কার্যালয়ে আসেন। দলে নাসির উদ্দিন পাটোয়ারী ছাড়াও ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। দল হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় নথি ইসিতে জমা দেন তারা। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরো ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবার এই দলীয় পোশাকে আবৃত। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন, চাঁদাবাজি ও টাকা পাচারের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করেছিল বিগত সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্যে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর চিফ প্রসিকিউটর বলেন, আসামির ইচ্ছাকৃত পলায়ন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না। পতনের শেষ দিনেও জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার মিশনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যার পক্ষে সাফাই দিতে তিনি আন্দোলনকে দেন জঙ্গি তকমা। ট্রাইব্যুনাল বলছে, হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। সুনির্দিষ্ট 5 অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় রোববার সকালে ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় বিচার কাজ। ঐতিহাসিক শুনানির শুরুতেই বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। পরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানি সরাসরি সম্প্রচার করে ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্যে আসামিদের অপরাধের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দাবি জানান সর্বোচ্চ শাস্তির। এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা,
পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার গণহত্যা দেখে লজ্জা পাবে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসকরাও। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। তিনি বলেন, বিচারের প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে। আমাদের এখানে ইফস অ্যান্ড বাটসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, ট্রাইব্যুনালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে আছে, আর কি কি তথ্য আছে আপনার কাছে? আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে অভিযোগ গঠনের পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো চলছে। এই মুহূর্তে আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ পর্ব। যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন আদালতে তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি যে বর্ণনা দিয়েছেন সেটিতে তিনি উল্লেখ করেছেন যে 5 আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়, ঠিক সেই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যাত্রাবাড়িতে যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, সেখান থেকে পালাতে খোকন চন্দ্র একটি যাত্রাবাড়িতে মাছের ড্রামের মধ্যে তিনি অবস্থান নিয়েছিলেন। সেখানে খুব কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলি করে এবং এই গুলিটি তার মুখে লাগে, তার মুখমণ্ডল, একটি চোখ এবং একটি কান ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই সাক্ষীকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স তিনি জেরা করছিলেন। তো মোটামুটি সকাল থেকে আইন প্রক্রিয়াগুলো যেগুলো আদালতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এই আসামিদের সর্বোচ্চ সাজা যাতে হয় সেই দাবির কথা জানিয়েছে প্রসিকিউশন। খোকন চন্দ্র বর্মন যিনি আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন, তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনই নয়, তিনি আরও 2টি নাম উল্লেখ করেছেন। তারা হচ্ছেন ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। তারা অন্য মামলার আসামি হয়েছেন এবং এখনও এই মামলার জেরাটি সেটি চলছে এবং এরপরে যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু বিস্তারিত পরে জানানো যাবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, সচিবালয়ে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। দর্শক, আমরা পরবর্তীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে যুক্ত হব। যাচ্ছি পরবর্তী সংবাদে। শেখ হাসিনা সরকারের 7 সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার অভিযোগ তদন্ত করছে সরকার। যে তালিকায় আছেন খোদ মুক্তিযুদ্ধ মন্ত্রীও। এছাড়া বিচারপতি, সচিব, আইজিপি সহ আরও 15 জনের তথ্য যাচাই বাছাই করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। উপদেষ্টা ফারুকী আজম নিউজ 24কে জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সনদ বাতিল হবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। দায়িত্ব নিয়েই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত এবং সঠিক মুক্তিযোদ্ধার তালিকা করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফরম প্রকাশ করা হয়েছিল। এর বাইরেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সরাসরি ও লিখিত অভিযোগ এসেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন সাবেক মন্ত্রী সহ 22 জন ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। এ তালিকায় আছেন শেখ হাসিনা সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম নিউজ 24কে বলেন, বিগত সরকারের ক্ষমতাবান 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে অভিযোগ এসেছে মন্ত্রণালয়ের কাছে। তারা কে কোথায় প্রশিক্ষণ নিয়েছিলেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। মন্ত্রী, এমপি ছিল, তারা যারা ছিল তাদেরকে নোটিশ করা হয়েছে। নানান জায়গা থেকে যেখানে অভিযোগ আমরা পেয়েছি, লিখিত অভিযোগ, তার নিরিখে 23 জনকে আমরা নোটিশ করেছি। আসছে, অভিযোগ আসছে, উনি মুক্তিযোদ্ধা না। পত্রিকায়ও বিরাট করে ফিচার আসছে। আমরা আমাদের দৃষ্টিতে তো মুক্তিযোদ্ধা
কে মুক্তিযোদ্ধা কে না সেটা নিরূপণ করা। মন্ত্রী কে ছিল, সচিব কে ছিল, ওই চিফ ইঞ্জিনিয়ার কে ছিল, কে বড় কি কর্মকর্তা ছিল, এটা আমাদের দৃষ্টিতে। এদিকে গেল 15 বছরে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত প্রায় 1 লাখ কর্মকর্তা কর্মচারীর তথ্য যাচাই বাছাই করছে মন্ত্রণালয়, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রভাবশালী সচিবও। তদন্তে প্রমাণ হলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন তারা। অনেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও দেয় না, এখান থেকে জাস্ট মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একটা সার্টিফিকেট এখান থেকে অথবা বাইরের এই যে কোনো জায়গা থেকে বানিয়ে নিয়ে চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছে, এরকমও সংবাদ আছে। আগে তো কোনো ডাটাবেস ছিল না, এগুলি কোনো জায়গায় সংকলিত হয় নাই, ফলে এগুলি তুগলকি কারবার হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত 90,527 জন কর্মকর্তা কর্মচারীর তথ্য সংগৃহীত হয়েছে এবং 72,077 জনের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে এবং প্রক্রিয়াটি চলমান। প্রাকৃতিক দুর্যোগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সকালে নৌবাহিনীর সদর দপ্তরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। প্রতিপক্ষকে দুর্বল করতে ডিপফেক ভিডিও, ভুয়া কণ্ঠস্বর আর এআই চালিত প্রোপাগান্ডা এখন নির্বাচনের নতুন অস্ত্র। এই ঢেউ যেন এসে লেগেছে বাংলাদেশেও। সম্প্রতি ডিসমিস ল্যাবের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের আচরণবিধিতে এআই সংক্রান্ত কোনো নির্দেশনা না থাকা ইঙ্গিত করে প্রস্তুতির ঘাটতি। আগামী নির্বাচনে বাংলাদেশে এআই কতটা হুমকি হতে পারে সেটাই তুলে ধরছেন সহকর্মী আবির হোসেন। ক্যামেরায় ছিলেন ইলিয়াস হোসেন। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া প্রকাশ করে 10 জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নাগরিকদের মতামত আহ্বান করেছে। তবে এই আচরণ বিধিতে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। অথচ বিশ্বের সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোতে এআই এর অপব্যবহার বিপজ্জনক হারে রূপ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ইতিমধ্যেই 50টি দেশের নির্বাচনে এআই কি ধরনের হুমকি তৈরি করেছিল তা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যায় পোল্যান্ডে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে এআই এর অপব্যবহার ঘটেছিল দেশটির বাইরে রাশিয়ার একটি নেটওয়ার্ক থেকে। শেষ পর্যন্ত আদালত সেই নির্বাচন বাতিল করে দেয়। এআইকে হাতিয়ার হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারে বাংলাদেশও যে পিছিয়ে নেই। ডিসমিস ল্যাব 30 জুন তাদের যে গবেষণার ফল প্রকাশ করেছে, সেখানে দেখা যায় 18 থেকে 28 জন মাত্র 11 দিনে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে 70টি ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে এগুলো সবই এআই দিয়ে তৈরি। তবে বাংলাদেশের খেটে খাওয়া এবং অল্প শিক্ষিত ভোটারদের তেমন কোনো ধারণা নেই এআই নিয়ে, ফলে এর প্রভাব পড়তে পারে ভোটের মাঠেও। আমরা ফেসবুক দেখি ঠিক, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি বুঝি না। ভিডিও আমরা দেখি, কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা দেখিও, ওটা বুঝি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে প্রতিপক্ষের ভাবমূর্তি নষ্ট করতে এআই বড় ভূমিকা রাখতে পারে। নির্বাচনের জাস্ট ধরেন 1 দিন বা 2 দিন আগে যদি প্রপাগান্ডাটা হয়, এইটা আসলে রিয়েল কিনা সেটা বের হতে তো সময় লাগবে। এর মাঝে যদি নির্বাচন হয়ে যায়, প্রতিপক্ষকে গায়েল করার জন্য মানুষ এই অস্ত্রটাকে ব্যবহার করবে। এটা আমার মনে হয় একটা সুনির্দিষ্টভাবে এআই নিয়ে আমার মনে হয় নির্বাচনী ম্যানিফেস্টোতে আসা উচিত। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের উচিত দ্রুত সময়ের মধ্যে আচরণবিধিতে এআই সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা যুক্ত করা। যতই দিন যাচ্ছে নির্বাচনের সময় যেন ঘনিয়ে আসছে, আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ভাবমূর্তি নষ্ট করতে এআই নেতিবাচক ব্যবহার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাই তাদের দাবি, নির্বাচনী আচরণবিধিতে এআই সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।
বিমান বিধ্বস্তে 12 দিন বন্ধ থাকার পর রবিবার সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার শুরু হবে শিক্ষা কার্যক্রম। তবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত এখনও হয়নি। ক্যাম্পাস খোলার প্রথম দিনে নিহতদের স্মরণে আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিলের। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার 13তম দিনেও স্বজন হারানোর বেদনা কাটেনি সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের। এখনো তাদের স্মৃতিতে স্পষ্ট সেই ভয়াবহ স্মৃতি। হারিয়ে যাওয়া মানুষটির স্মৃতিচারণ করতে বারবার ছুটে আসছে ঘটনাস্থলে। সহপাঠী হারানোর শোক কাটিয়ে দ্রুতই শ্রেণীকক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। তবে এখনো তাদের আতঙ্ক কাটেনি। আসলে অনেক কষ্ট লাগতেছিল যে যারা যারা মারা গেছে তাদের জন্য মিলাদের জন্য আসছি, যাতে দোয়াটা করতে পারি। কিছু তো করতে পারতেছি না। আতঙ্ক কাটিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটলে দ্রুত শ্রেণীকক্ষে ফেরার আশা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ। আমাদের নিজেদেরকে এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে এবং যারা চলে গেছে দেখবে তাদের অনেক বড় ভাই বড় বোনরা তোমাদের সাথেই পড়তেছে, ওদের সাথে তোমরা সময় স্পেন্ড করো, ওদেরকে এই ট্রমা থেকে ফিরায় আনতে হবে। আমরা এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য আমাদের কাউন্সিলিং সেন্টার করা হয়েছে। আমাদের জীবন একটা চলমান প্রসেস, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলেও জানান অধ্যক্ষ। আমরা তাদেরকে ভিজিটে গিয়েছি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি দীঘিনালা যাওয়ার সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে 3 দফায় বন্ধ হয়ে যায় যান চলাচল। রবিবার সকাল থেকে টানা বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে সড়কে ধসে পড়া মাটি অপসারণের নামে বিজিবি এগিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। টানা 6 ঘন্টা পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন তারা। বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহের নদী খনন কাজ শুরু হবে। পরিবেশ উপদেষ্টার এমন আশ্বাসে স্বস্তি এসেছিল স্থানীয়দের মনে। তবে আশ্বাস বাস্তবায়নের আগেই চলে এসেছে বর্ষা। এমন প্রেক্ষাপটে চিরচেনা সেই ভোগান্তি এবছরও পোহাতে হবে ভবদহবাসীর। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছর অতিবর্ষণে ব্যাপক দুর্ভোগের শিকার হয় যশোরের ভবদহ অঞ্চলের 3 উপজেলার লক্ষাধিক মানুষ। 5 মাস স্থায়ী ওই জলাবদ্ধতা ব্যাপক প্রভাব ফেলে জনজীবনে। পলিপরে নাব্য হারিয়েছে এই অঞ্চলের মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী। বর্ষায় নদীতে পানি নামতে পারে না, ফলে ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই ক্ষতিগ্রস্ত হয়। এই অঞ্চলের 4 লক্ষাধিক মানুষের ঠাঁই হয় মহাসড়কের ধারে স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে। আর বছর আমাকে ঘরের ভিতরে জল এগুলি আবার সেই অবস্থা। ঘর বাড়ির জলে তলায় গেছে, আনে বেড়াবো কেড়ে চলাচলের সমস্যা। খনন করা ভগদার জন্য আমাকে পানি সরে না। চলতি বছরের 22 এপ্রিল দুর্গত এলাকা পরিদর্শন করেন 3 উপদেষ্টা। এ সময় চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা হাসান এসেছিলেন 2-3 বার এখানে এসেছেন। উনি আশ্বাস দিয়েছিলেন নদী খনন হবে, কিন্তু আমরা দেখছি যে এখনো সেই নদী খননের কোনো কার্যক্রম নেই। এবারও বর্ষা মৌসুমের শুরু থেকে একই চিত্র। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ও মাছের ঘের। দশকের পর দশক ধরে এই অভিশাপ বইছে যশোরবাসী। নদীতে এসকোমিটার আসে, জাগার মাটি জাগায় কাটি দেয়, এই জন্যই কি আমাদের এই সমাধান হচ্ছে না। ভবদহে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, আমডাঙ্গায় যদি 1 কিলোমিটার জায়গা ছাড়াই দেয় তাহলে আমাদের চিরতরে এই দুর্যোগ চলে যায়। আর সেই পুরনো আশ্বাস আর সম্ভাবনার বাণী শোনালো পানি উন্নয়ন বোর্ড। 81.5 কিলোমিটার নদী পুনঃখনন, যেগুলা ভবদহ এলাকার মূল নদী নিষ্কাশন রুট, এগুলা পুনঃখনন হবে। একই সাথে অভ্যন্তরে নিষ্কাশন খাল পুনঃখনন এবং যে রেগুলেটর সমূহ আছে পানি নিষ্কাশনের জন্য এগুলা মেরামত হবে। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি জলাবদ্ধতার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। বিরতি পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে খেলার সংবাদ। কিশোর ফুটবলারদের আগ্রহ আর অনুশীলনের জন্য দিন দিন কিংস একাডেমি হয়ে উঠছে ভরসার প্রতীক। সময় যত গড়াচ্ছে ততই যেন জমে উঠছে ফুটবলার তৈরির কারখানা
কিংস একাডেমি। ইউরোপের আদলে অনুশীলন করতে পেরে খুশি ফুটবলাররা। আর সহকারী কোচ শাহেদুল আলম শাহেদ জানালেন তাদের নিয়ে স্বপ্নের কথা। মেঘলা আকাশ, ছুটির দিনে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফুটবলীয় আবহ। সেখানে 20 থেকে ফুল হয়ে ফোটার অপেক্ষায় ফুটবলাররা। চোখে স্বপ্ন আর মনে প্রত্যয় নিয়ে তাদের কিংস একাডেমির অনুশীলনে আগমন। সেখানে অংশ নেওয়া শিশু কিশোর কিংবা যৌবনে পা দেওয়া ফুটবলারদের আগ্রহ সর্বোচ্চ। ম্যাচের আবহে চলল বেশ কিছুক্ষণ অনুশীলন। কাছ থেকে সবকিছু পরখ করে দেখছিলেন কোচরা। সেখানে অংশ নেওয়া ফুটবলাররা বয়সভিত্তিক দল থেকে অবদান রাখতে চান পাইপলাইনে। কেন কিংস একাডেমি বেছে নেওয়া জানালেন নিজ মুখেই। Coaches are very well, they are doing very well practice to us and we hope আমরা যদি কন্টিনিউয়াসলি এখানে প্র্যাকটিস করে থাকি ইনশাআল্লাহ একদিন আমরা বিশ্বমানে খেলা হতে পারবো, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারবো এবং বসুন্ধরার মেন টিমে আমরা খেলতে পারবো ইনশাআল্লাহ। ইউরোপিয়ান ফোর্থ কর্নার যেটা ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং সোশ্যাল, এই 4টা দিক ফলো করা হয়, যার ফলে আমাদের ইমপ্রুভমেন্টও খুব ভালো হয়। অনেক মাস ধরে প্র্যাকটিস করছি আর এনভায়রনমেন্ট খুবই ভালো, কোচেস আর ভেরি ওয়েল, সব জায়গায় গাইড করে কোথায় আমাদের ভুল হচ্ছে, কিভাবে কি আমরা বেটার করতে পারি, সবই আমাদেরকে ভালোভাবে গাইড করছে। সদ্যই কিংস একাডেমির সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন শাহেদুল আলম শাহেদ। ফুটবলারদের ঘিরে তার স্বপ্নের কথা জানালেন। যতটুকু দেখলাম এখন পর্যন্ত যেই ব্যাচগুলা, যেই প্লেয়ারদের এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তো এদের আমরা চেষ্টা করতেছি যারা বিকামে প্রফেশনাল প্লেয়ার হতে ইচ্ছুক তাদের জন্য আমরা আলাদা স্কাউটিংয়ের একটা ব্যবস্থা করতেছি। দেন ওই প্লেয়ারগুলোকে আমরা স্কাউটিংয়ের মাধ্যমে আলাদা করে দেন আমরা আলাদা ভালো স্পেসিফিক ট্রেনিং করানোর আর কি একটা পরিকল্পনা আমাদের আছে। ম্যাচ প্র্যাকটিসও পারদর্শী করে তুলতে 2-1 দিনের মধ্যেই একটি টুর্নামেন্ট শুরুর চিন্তাভাবনা চলছে কর্তৃপক্ষে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে লাওসে পৌঁছে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। শনিবার রাতে লাওসে পৌঁছায় পিটার বাট্টারের শিষ্যরা। রবিবার সকালেই নামতে হয়েছে অনুশীলনে, কারণ আফ্রিদা সাগরিকাদের হাতে সময় কম। বাছাই পর্বে বি গ্রুপে লড়বে বাংলাদেশ। 6 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক লাওস, বাকি 2 প্রতিপক্ষ তিমুর লেস্তে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রতি গ্রুপের সেরা 2 দল খেলবে আসরের মূল পর্বে। তাই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।